নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান গ্রেফতার। আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত, বললেন তথ্য উপদেষ্টা। রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেফতার। ডিজিটাল নকলকে প্রতিহত করতে হবে, বললেন শিক্ষামন্ত্রী। ৩ দিনের ব্যবধানে আরও শিশু ধর্ষণের অভিযোগ, ইমাম আটক। সর্বশেষ জানাবো, ইরানের চেয়ে তুরস্ক ইসরায়েলের বড় হুমকি, বলল হিব্রু সংবাদপত্র। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান গ্রেফতার। নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান নিজে সরাসরি গ্রেফতার হননি, তবে সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন হত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় তিনি সহ তার পরিবারের সদস্যরা বর্তমানে পলাতক বা বিদেশে অবস্থান করছেন। তবে বিভিন্ন সময়ে যৌথ বাহিনী ও পুলিশ তার বেশ কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী ও ক্যাডারকে গ্রেফতার করেছে। আজমেরী ওসমানের গ্রেফতার এবং তার সহযোগী ও অপরাধ কর্মকাণ্ডের সর্বশেষ আপডেট নিচে দেয়া হল। প্রধান সহযোগীদের গ্রেফতার। পাগলা হামিদ ২০২৪ সালের অক্টোবরে আজমেরী ওসমানের অন্যতম প্রধান সহযোগী হামিদ ওরফে পাগলা হামিদকে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী ফতুল্লা থেকে গ্রেফতার করে। হাজি রিপন ও তার ছেলে ২০২৫ সালের ডিসেম্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠিত একটি হত্যা মামলার পলাতক আসামি ও আজমেরীর অস্ত্রধারী ক্যাডার বজলুর রহমান ওরফে হাজি রিপন এবং তার ছেলে ইমতিয়াজ আহমেদ রাফি সহ ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। মাইনুল ইসলাম পাভেল ২০২৬ সালের জানুয়ারিতে আজমেরীর শেল্টারে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনাকারী মাইনুল ইসলাম পাভেলকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করে পুলিশ। গাড়ি চালক জামশেদ আলোচিত মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ তকি হত্যা মামলার জিজ্ঞাসাবাদের জন্য আজমেরী ওসমানের ব্যক্তিগত গাড়ি চালক মোহাম্মদ জামশেদকে গ্রেফতারকৃত অবস্থায় রিমান্ডে নিয়েছিল র্যাব। আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত, বললেন তথ্য উপদেষ্টা। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ড জাহেদ উর রহমান জানিয়েছেন, আদালত আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার ২৩ জুন তথ্য অধিদপ্তরের সাংবাদিক সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মাঠে রাজনৈতিক দলগুলোর অবস্থান প্রসঙ্গে ডাক্তার জাহিদুর রহমান বলেন, আমি মনে করি তারা সিম্বলিক কারণে আছেন। আওয়ামী লীগ একটা নিষিদ্ধ ঘোষিত দল। নিষিদ্ধ ঘোষিত কথাটা আসলে ঠিক কিনা, আমরা যদি টেকনিক্যালি বলি আওয়ামী লীগ দলটা নিষিদ্ধ হবে কি হবে না, এটা পরিষ্কার করা দরকার, যেটা নির্ধারিত হবে আদালতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তিনি বলেন, তারা মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিল কি ছিল না সেটা বিচারের পর নির্ধারিত হবে। যেটা হয়েছে ওই পর্যন্ত তারা বিচারাধীন থাকবে, তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকবে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে। এই দল যদি মাঠে কোনো কর্মসূচি নিয়ে নামতে চায় সেটা আইন ভঙ্গকারী কার্যক্রম হবে, সরকার সেটার ব্যবস্থা নেবে। রাজনৈতিক দলগুলো আসলে ওখানে কিছুই করার নেই, তারা প্রতীকী কারণে হয়তো মাঠে আছেন, বলছেন অনেক কিছু করে ফেলবেন। ডাক্তার জাহেদ বলেন, আমি মনে করি না আওয়ামী লীগের কিছু করার নৈতিক সাহস আছে। একটা কিছু করতে গেলে নৈতিক সাহস লাগে। আমরা বলি না চোরের মারের বড় গলা, সবার ডিমেনশিয়া হবে, মানে সবাই সবকিছু ভুলে যাবে আর কি। তারপর আওয়ামী লীগ বড় গলায় কথা বলতে পারবে। এর আগে আমার মনে হয় না তাদের সেই নৈতিক সাহস আছে। নৈতিক সাহস যদি না থাকে, কিছু লুটপাটকারী মাফিয়া চোর বাটপাটদের আসলে খুব বেশি নৈতিক সাহস থাকে না। রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেফতার। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। সোমবার ২২ জুন পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নিয়াজ মেহেদি এই তথ্য নিশ্চিত করেছেন। থানাভিত্তিক গ্রেফতারের সংখ্যা হল রমনা থানা ২ জন, ধানমন্ডি থানা ১০ জন, বংশাল থানা ১ জন, খিলক্ষেত থানা ২ জন, কদমতলী থানা ১ জন, মোহাম্মদপুর থানা ৮ জন, মিরপুর থানা ১ জন ও তুরাগ থানা ১ জন।
রাজধানীর 8টি থানার অভিযান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সর্বমোট 26 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে পুলিশের এই কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ডিজিটাল নকলকে প্রতিহত করতে হবে বললেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, নকল শব্দটির কবর দিয়ে এসেছি অনেক আগেই, এটা নিয়ে আর কথা বলতে চাই না, কিন্তু এখন নকল হচ্ছে ডিজিটালি, সেটাকে সেভাবেই প্রতিহত করতে হবে। মঙ্গলবার 23 জুন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আমাদের দেশে শুধু উচ্চশিক্ষা আর উচ্চশিক্ষা, সবাই খালি অনার্স করতে চায়, এর কি দরকার? তিনি বলেন, সব বোর্ডের খাতা আমরা র্যান্ডমলি চেক করে দেখব কেউ কম বা বেশি নাম্বার দিল কিনা। 3 দিনের ব্যবধানে আবারও শিশু ধর্ষণের অভিযোগ, ইমাম আটক। ময়মনসিংহের ত্রিশালে 3 দিনের ব্যবধানে আবারও এক 10 বছর বয়সী শিশু ধর্ষণ অভিযোগে ইমামকে আটক করা হয়েছে। সোমবার 22 জুন রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের দক্ষিণ বালিপাড়ার 5 রাস্তার মোড় এলাকার খালেক মণ্ডল জামে মসজিদ থেকে তাকে আটক করে এলাকাবাসী পুলিশের কাছে সোপর্দ করে। আটক ব্যক্তি ওই মসজিদের ইমাম মোহাম্মদ ইব্রাহিম। তার বাড়ি উপজেলার হরিরামপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের হরিরামপুর বাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত প্রায় 10টার দিকে এলাকাবাসী অভিযুক্ত ইমামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। স্থানীয়দের দাবি, আটকের পর উপস্থিত লোকজনের প্রশ্নের মুখে অভিযুক্ত ব্যক্তি অভিযোগের বিষয়ে স্বীকারোক্তিমূলক বক্তব্য দেন, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় অভিযুক্ত ইমাম ওই শিশুকে একদিন ধর্ষণের কথা স্বীকার করেছে। এই বিষয়ে ত্রিশাল থানার এসআই নাহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের পর স্থানীয় লোকজন অভিযুক্ত ইমামকে আটক করে আমাদের থানা পুলিশকে খবর দেয়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে থানা হেফাজতে নিয়ে এসেছি। ঘটনার বিষয়ে তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে। এর আগে গত 20 জুন উপজেলার চিকনা মনোহর গ্রামের 5 বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে আরেক মসজিদের ইমাম মাওলানা শাহিনুর ইসলামকে আটক করে পুলিশ। ওই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। 3 দিনের ব্যবধানে একই উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে 2 ইমাম আটকের ঘটনায় এলাকায় উদ্বেগ ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইরানের চেয়ে তুরস্ক ইসরায়েলের বড় হুমকি, বলল হিব্রু সংবাদপত্র। মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ তুরস্ক বর্তমানে ইসরায়েলের জন্য চিরবৈরী দেশ ইরানের চেয়েও বড় এবং গভীর দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ তৈরি করছে বলে দাবি করেছে ইসরায়েলের একটি প্রভাবশালী সংবাদপত্র। ইসরায়েলি দৈনিক পত্রিকা মারিভে প্রকাশিত এক বিশেষ সামরিক বিশ্লেষণে আঙ্কারার এই নতুন শক্তির দিকটি বিশদভাবে তুলে ধরা হয়েছে। ওই নিবন্ধে বিশেষভাবে মনে করিয়ে দেয়া হয়েছে যে তুরস্ক বর্তমানে আন্তর্জাতিক সামরিক জোট ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সশস্ত্র বাহিনীর অধিকারী। এর পাশাপাশি দেশটি নিজস্ব প্রযুক্তিতে তাদের জাতীয় প্রতিরক্ষা খাতের প্রায় 80% চাহিদা পূরণের স্বনির্ভরতা অর্জন করতে সক্ষম হয়েছে, যা তাদের সামরিক শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী তুরস্কের নিজস্ব অস্ত্র উৎপাদন শিল্পের এই বৈপ্লবিক অগ্রগতি এবং অত্যাধুনিক সামরিক প্রযুক্তির দ্রুত বিকাশ মধ্যপ্রাচ্য ও ভূমধ্যসাগরীয় অঞ্চল আঙ্কারার কৌশলগত অবস্থানকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করেছে। তুর্কি সামরিক বাহিনীর এই অভাবনীয় আধুনিকীকরণ ও নিজস্ব প্রযুক্তির ব্যবহার তাদের আঞ্চলিক প্রভাব বিস্তারে বড় ধরনের ভূমিকা পালন করছে। ইসরায়েলি সংবাদপত্রের এই বিশেষ ভূরাজনৈতিক পর্যালোচনা থেকে স্পষ্ট যে দেশটির নীতি নির্ধারকেরা এখন তাদের প্রথাগত আঞ্চলিক নিরাপত্তা ভাবনার পাশাপাশি আঙ্কারার এই ক্রমবর্ধমান সামরিক প্রভাব ও সক্ষমতার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছেন। তেল আবিবের সামরিক ও রাজনৈতিক মহলে ইরানের পরমাণু কর্মসূচির পাশাপাশি তুরস্কের এই নতুন সামরিক উত্থান নিয়ে এখন গভীর মনোযোগ ও নতুন করে হিসাব নিকাশ শুরু হয়েছে।